ও সবসময় আমাকে কিছু বলতে চাইতো, তো সেই কথাটা আমি শুনিনি বলে বর্তমানে ভীষণ আফসোস হচ্ছে আমার, এই যে কেন তখন ওর কথাগুলো আমি শুনলাম না, কেন শুনলাম না। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বাসি কাজকর্ম সব সেরে নিজে ফ্রেশ হয়ে একদম কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এদিকে এই যে চা বানিয়েছি, এই চা নিয়েছি আর এই যে বিস্কুট। তো এখন এই চা আর বিস্কুট খেয়ে তারপর যাব কাজে। আর এদিকে ছেলে এখন ওই যে ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে বলতে উঠে গেছে, এখন আমি চলে গেলে উঠে যাবে। যাই হোক, আজকে কিন্তু ভীষণ রোদ উঠেছে আর গরমও আজকে পড়েছে। সকাল থেকে আজকে না এত পরিমাণে গরম লাগছে, আজকে রোদ্রের দিকে একদম তাকানোই যাচ্ছে না, এরকম অবস্থা। তারপর আমার চোখটায় মানে কি হয়েছে, তখন আলোর দিকে বলতে গেলে সত্যি তাকাতে পারি না, তো এরকম একটা সমস্যা। তারপরে যে ফোনে আমার কাজ, সেটা তো আমার করতেই হবে, এটা তো না করলে হয় না। তোমাদের দাদাভাই এই উপহারটা রেখে গেছে, ফোনের কাজটা আমার জন্য। তো সকালবেলা বেশি কথা বলবো না, এখন আর অনেক কথা হয়ে গেল। এখন চা খাই, চা খেয়ে তারপর কাজে ছুটি। কাজটা আগে করে আসিনি, সেই কাজটা করে এসে তারপর শান্তি মতন যা করি করি আর কি। বাইরের কাজটা আগে মেন প্রয়োজন, ওটা সকাল সকাল সেরে আসতে পারলেই ব্যাস হয়। চা খেয়ে এই যে বেরিয়ে পড়লাম এখন কাজে। ছেলেটাকে ডেকে উঠালাম, বললাম একটু ব্যায়াম করবি, খালি পেটে জল খাবি, কি করবে তা কি জানি। বাড়িতে থাকলে সব কিছু দেখতে পারতাম, কিন্তু এখন তো আর বাড়িতে নেই, এখন কি করবে ওই জানে। যাই হোক, যাই তাড়াতাড়ি কাজটা সেরে আসি। এই যে কাজ হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। তো আজকে না প্রচুর গরম পড়েছে, গরমে পুরো অবস্থা কাহিল হয়ে গেছে। তো কাজের বাড়িতে এসে একটু রুটি করলাম, দুটো রুটি একটু কলা দিয়ে খেলাম, ব্যাস হলো সকালের টিফিন। এমন জোর খিদে পেয়েছে, না খেয়ে আর পারলাম না, আজকে প্রচুর খিদে পেয়ে গেছিলো। আজকে কাজও ছিল একটু বেশি, কারণ ঘর মোছা বাসন মাজার বউটা আজকে আসেনি, তো বাসনগুলো মাজতে হয়েছে আমাকে। অনেকটা বাসন বেরিয়েছিল, সেগুলো সব মেজে দিলাম, কী করা যাবে আর। এই কাজ থেকে বাড়িতে আসলাম, বাড়িতে এসে ছেলেটা দেখি বাড়িতে ছিল না, পড়তে গেছে। তো এখন এই যে ছেলেটাও ঢুকেছে, আমিও মানে শাড়িটা ছাড়তে ছাড়তে দেখি ছেলে চলে আসছে, মানে পড়তে গেছিলো সকালবেলা টিউশনি। তো ওই এসে ওই যে শুয়ে পড়েছে, সকালবেলা কিচ্ছু খায়নি। মানে মা রান্না করেছিল শাক ভাজা ভাত, আমার শাশুড়ি মা রাধা গোবিন্দকে মানে ভোগ দিয়েছিল, শুধু শাক ভাজা দিয়ে ভোগ দিয়েছে আজকে। তো সেই জন্য শাক ভাজা ভাত ছেলে খায়নি। এখন এই যে মাকে পাঠালাম একটু দোকানে, একটু দুধ নিয়ে আসতে, চা খাবো। আর ছেলের জন্য একটা বাউলি আনতে বললাম, সকালে এটা খেয়ে নিই। আমি তো কিছু সকালে রান্নাবান্না করিনি, কাজের বাড়িতে একটু রুটি বানিয়েছিলাম, দুটো রুটি একটা কলা খেয়েছিলাম আমি। আমি তো ভেবেছি ছেলে খেয়ে নেবে মায়ের কাছ থেকে, তো আজকে তো আর খেলো না, তো ওর জন্য একটা বাউলি নিয়ে আসতে পাঠিয়েছি আর কি। তো অর্ণবকে পাঠাচ্ছিলাম যে বাবা যা একটু দোকান থেকে একটু দুধ আর একটু মানে কী খাবার খাবি নিয়ে আয়। মা দৌড়ে এসেছে, বলছে না এই রোদ্দুরের মধ্যে ও যাবে না, তুমি আমার কাছে দাও, আমি যে নিয়ে আসবো দোকান থেকে। তাই মা এই যে দোকানে গেছে আর কি, অর্ণবকে কিচ্ছু করতে দেবে না। অর্ণবের কষ্ট হলে মানে উনার যেন কষ্ট হয় বেশি আর, মানে ছোটোবেলার থেকে এতটাই ভালোবাসে আমার অর্ণবকে, মানে কোলে পিঠে করে যেহেতু মানুষ করেছে অর্ণবকে, সত্যি কথা বলতে কি একদম। তো ওই জন্য মানে ভালোবাসাটা অতিরিক্ত বেশি, ওনার মনের মতন করে উনি অর্ণবকে ভালোবেসেছে ছোটোবেলা দিয়েই। ওই জন্য অর্ণবের প্রতি মায়াটা খুব বেশি আমার শাশুড়ি মায়ের। শুধু আমার শাশুড়ি মার না, মানে আমার ননদেরও, ননদের মেয়েরও, সবার আমার অর্ণবের প্রতি খুব ভালোবাসা ওনাদের। অর্ণবের কিছু হলে ওনারা সহ্য করতে পারেন। আমার অর্ণব তো খুবই আদরের না, ওই জন্য। কিন্তু ভাগ্যটা সত্যি কী হবে জানি না, এত অল্প বয়সে বাবাটাকে হারিয়ে ফেলেছে, সেটাই জীবনের সব থেকে বড় দুঃখ। যাই হোক, তো এখন একটু ছেলেকে চা দেবো, বাউলিটা খেয়ে নিক, আর আমি একটু নিজে চা খাবো, তারপর রান্নাবান্না করবো। কিন্তু আজকে না কী রান্না করবো তাই চিন্তা করছি। কালকে একটু চিলি চিকেন আর রাইস করেছিলাম, ছেলেটার একটু খেতে ইচ্ছা করছিল, তো আজকে কী রান্না করবো তাই চিন্তা করছি। দেখা যাক, দেখি কী রান্নাবান্না করি, আগে তো চা খাই, তারপর হবে অন্য কথা। এই যে চা বানিয়ে নিয়ে চলে আসলাম, তো ছেলে ওই যে বসেছে, আমিও এখন বসলাম চা খেতে।
দুজন মিলে একসঙ্গে একটু চা খাচ্ছি আর কি। তো আমার ছেলের জ্বরটা একটু এখন কম আছে, কালকে রাত্রেবেলা জ্বরটা আসেনি, তো এখন একটু ভালো আছে আর কি। এখন প্রচুর পরিমাণে গাটা ঘেমে যাচ্ছে গরমে, জ্বরটা নির্মূল হয়েছে এখন। যাই হোক, একটু ভালো লাগছে সত্যি তাই। এই যে আমার সোনা বসেছে এখন চা খেতে। চা খেয়ে তারপর টুকটাক একটু ঘরে কাজ ছিল, সেই সমস্ত সব করলাম, করে এখন এই যে রান্না করে এসে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে কি কি রান্না করছি তোমাদের একটু দেখাই। এই যে এখানে হচ্ছে তোমার আলু দিয়ে মুসুরির ডাল দিয়ে চাল দিয়ে মানে ভাত করছি, আর এখানে ডিম সিদ্ধ। তো এটা হচ্ছে এরকমভাবে রান্না হবে আর কি। ডাল দিলাম একটু, মানে এটা খিচুড়ি না, এমনি প্লেন ভাত হবে, একটু নুন দিয়েছি, ঝরা ঝরা ভাতই করব, তার সঙ্গে একটু মুসুরির ডাল দিলাম আর কি। যাই হোক, এই হচ্ছে রান্না আর ডিম সিদ্ধ, ব্যাস। আজকে দুপুরে এইগুলোই খাওয়া দাওয়া করব, কারণ আজকে আর মাছ পাইনি, মাছ খেতেও ইচ্ছা করছে না, ওই জন্য আর কি এটা নর্মাল খাবার আর কি বসালাম। গরম গরম ভাত খেয়ে নেবো, ভালো লাগবে খেতে আলু সিদ্ধ দিয়ে। এই দেখো কি সুন্দর ভাত রান্না করেছি, তো বেশ ভালোই লাগছে, কিন্তু আমি এইমাত্র খেলাম, ছেলে খাবে না বলছিল, আমি মেখেছিলাম সেখান থেকে একগাল ভাত খাইয়ে দিয়েছি, এখন বলছে মা মেখে দাও, তাই এখন ওর জন্য আবার মাখছি আমি ভাত। ভাত মেখে দিলাম, এখন ছেলে একা একা খাবে, তো খুব ভালো লেগেছে নাকি অর্ণবের এই ভাত, তো সেই জন্য বলছে মা আবার আমাকে ভাত দাও আমি খাবো, তাই মেখে দিলাম, এখন ছেলেটা খেয়ে নেবে। আর এদিকের অবস্থা দেখো, আমাদের এখানে কিন্তু খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, এই যে যা গরম সকাল থেকে পড়েছিল, আজ যা রোদ, তো ভ্যাপসা গরম, তো ওই জন্য বৃষ্টিটা হচ্ছে। এই যে তো খাওয়া দাওয়া করে তারপর একটু শুয়েছিলাম আমি, আর ছেলে ওর বন্ধুদের সঙ্গে একটু বাইরে খেলতে গেছে, আমি ঘরে একা শুয়ে আছি, মা তো ওই ঘরে আছে মায়ের ঘরে। তো আজকে শুয়ে শুয়ে না মানে ঘুম তো আসেনি, এমনি শুয়েছিলাম, যাই হোক ঘুম আসে না দিনের বেলায় খুব একটা। তো একটা কথা বলবো তোমাদের আজকে। তোমাদের দাদাভাই যখন ছিল তখন আমাকে অনেক কিছু বলতে চাইতো, আমি না আর কথাগুলো শুনতাম না বলতে মানে কি বলবো তোমাদের, মানে ডাক্তাররা তো সবসময় বলতো যে এ রোগ ভালো হয় না, এ রোগের কোনো ট্রিটমেন্ট নেই, এরকম বলতো, কিন্তু আমার না একটা দৃঢ় বিশ্বাস ছিল যে আমার স্বামী ঠিক সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ডাক্তাররা যতই বলতো, তবু আমি মনটাকে কিছুতেই মানে মানতে পারতাম না। আমি জানি ও ঠিক সুস্থ হবে, আমি তোমাদের কাছে তো সবসময় বলতাম যে ও ঠিক ভালো হয়ে যাবে। তো সেই হিসাবে মানে ও কিছু কিছু কথা বলতো যে আমি বাঁচবো না, কি করবে, মানে অন্যরকম কথাবার্তা বলতো, তো ওইগুলো না আমি বেশ শুনতে পারতাম না, মানে আমার খুব কষ্ট হতো ওইগুলো শুনতে। সেই জন্য মোটামুটি বলে না যে ইগনোর করে চলে যায়, আমি ওইগুলোই মানে ইগনোর করেই চলে যেতাম, এরকম একটা ব্যাপার। তো এখন মানে কি বলবো, এখন এতটা মানে মনে পড়ে যে ও আমাকে অনেক কিছু বলতে চাইতো, কিন্তু আমি তখন সেই কথাগুলো শুনিনি, এখন খুব আফসোস হয়, সত্যি তাই, এখন খুব আফসোস হয় যে কেন ওই কথাগুলো আমি শুনলাম না। জীবনে তো অনেক কিছু বলার ছিল ওর, হয়তো সেগুলো আমি শুনিনি, কেন জানি না। আমার শুনতে খুব কষ্ট হতো, মেন কথা হলো ওগুলো শুনতে খুব কষ্ট হতো আমার, যে ও বাঁচবে না এটা আমি মানতেই পারতাম না। এখনও তো, এখন আমার খুব কষ্ট হয় মানতে, আমি সত্যি সত্যি পারি না, মাঝে মাঝে ভাবি কে মনে হয় সত্যি আসবে। আজকে যেমন কাজে গেছি, তো হট করেই মানে কাজ থেকে যেই বেরিয়েছি সেই মনে পড়ছে যে ও বসে আছে, দেরি হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আমার, মানে যেরকম হতো আগে, হঠাৎ করে মানে কাজ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে এই জিনিসটা মনে হয়, তারপর আস্তে আস্তে আবার সেটাকে ভুলে যায়, এরকমভাবেই চলছে আপাতত। তো এরকম একটা সমস্যা আর কি, যে আমি মানতে পারতাম না, মানতে কোনো দিন পারিনি যে ও আর থাকবে না, কি ও চলে যাবে, তো মনটাকে মানতে পারিনি, এই হলো ব্যাপার। যাই হোক, তো একটা কথাই মানে
কাজে লেগে গেছে। ও আমাকে বলেছিল যে আমি থাকি বা না থাকি, তুমি কোনোদিন এই ফোনের কাজটা বন্ধ করবে না, এই ফোনের কাজটা কোনোদিনও বন্ধ করবে না, মানে এটাই তোমার এখন জীবন বলতে গেলে। ছেলেটাকে নিয়ে কী করে বাঁচবে এটার দিকে লক্ষ্য দাও বেশি করে, লোকের বাড়ি কাজের থেকেও তোমার এটা খুবই প্রয়োজন। আমাকে তাই বলতো তোমাদের দাদা ভাই, কারণ ওর আশা ছিল যে আমি কিছু করতে পারবো, এরকম একটা বিশ্বাস ওর ছিল। যাক, ইউটিউবে অনেক পরিশ্রম করার পর আমি এটা একটু সফল হয়েছি। আর ফেসবুকের কথা বলি, ফেসবুকের 65,000 ফলোয়ার্স হওয়ার পরও আমি কিন্তু পেমেন্ট পেতাম না ফেসবুক থেকে, কারণ আমার মনিটাইজার অন হয়নি তখন। তো তোমাদের দাদাভাইয়ের এটা নিয়ে খুব কষ্ট হচ্ছিল, বলতো আমাকে আমি কি দেখে যেতে পারবো যে তোমার ফেসবুকের টাকাটা তুমি পেয়েছো, এটা আমাকে বারবার করে বলতো যে আমি কি দেখে যেতে পারবো, মনে হয় না আমি দেখে যেতে পারবো, এরকম করে বলতো। ইউটিউবেরও ঠিক সেম কেস। ইউটিউব যখন আমার মনিটাইজেশন অন হলো, ও খুব আনন্দ পেয়েছিল, আমার থেকে না বেশি ও আনন্দ পেয়েছিল। জানে যে আমি হয়তো থাকবো না, রিঙ্কি এটা নিয়েই বাঁচতে পারবে, সেজন্য আমার থেকে বেশিও আনন্দ পেয়েছিল। যাক, ওটা সফলতা পেয়েছি। ফেসবুকটা সফলতা হচ্ছিল না, ওটাও মানে ওই যে চলে গেছে, ও চলে যাওয়ার মনে হয় 3-4 মাস কি 4-5 মাস আগে আমার মনিটাইজেশন অন হয়েছে ফেসবুকের। তো ফেসবুক থেকে যে টাকাটা আমি পেতাম, সামান্য কিছু টাকা, বেশি টাকা আমি পাই না ফেসবুক থেকে, হয়তো 2-3 হাজার টাকা এরকম পাই আমি। তো সেই টাকা পাওয়ার পর ও খুব খুশি হয়েছিল, ওর খুব খুশি হয়েছিল যে না, এটাতেও রিঙ্কি সফলতা হয়েছে, ইউটিউব থেকেও সফলতা হয়েছে, আমার আর চিন্তা নেই, তুমি এখন বেঁচে যেতে পারবে, আমি এখন মরেও শান্তি পাবো। তোমাদের দাদাভাই এরকম ধরনের কথা আমার সঙ্গে বলতো। তো ও থাকাকালীন ফেসবুক থেকে ইউটিউব থেকে আমি যা কিছু পেতাম না কেন, তোমাদের দাদাভাইয়ের পিছনে সমস্ত টাকাই আমি খরচ করেছি। আমি নিজের বলতে একটা টাকা রাখিনি, ওর জন্যই সব খরচ করেছি আমি। আর ইউটিউব থেকে বেশি পেমেন্ট আমি পাই না। কালকে একটা দিদি যেমন বলেছিল আমি নাকি ইউটিউব থেকে অনেক পেমেন্ট পাই, একদমই ভুল কথা। কারণ যারা ইউটিউব করে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমার ভিউজ দেখে যে আমি কত টাকা ইনকাম করি। কারণ আমিও হয়তো এরকম ভাবতাম যদি আমি ইউটিউব না করতাম, কিন্তু আমি যেহেতু ইউটিউবটা এখন করি, তো ওই জন্য আমি বুঝতে পারি এর বিষয়ে। তো আমার যেহেতু মানে ভিউজ দেখো বেশি কিন্তু আমার নেই, একদম সীমিত ভিউজ। তো সেই হিসাবে আমার হয়তো 3 মাস কিংবা 2 মাস পর যে আমার একটা পেমেন্ট আসে, হয়তো 8,000, 8,500 এরকম পেমেন্ট আসে। বেশিরভাগ 3 মাস পর যে আমার পেমেন্টটা আসে। তো এই হচ্ছে ব্যাপার। তো ফেসবুক থেকে 2-3 হাজার টাকা আসে, আর ইউটিউব থেকে ওরকম আসে 3 মাসে হয়তো 8,000, 8,500 কি 9 এর উপরে আসে না। তো এই টাকা দিয়ে আমি কি করব বলো, তোমরা কি আমার টাকা নিয়ে নেবে? বললে কি হবে? কিছুই হবে না। তো যাই হোক, এটা কোনো কথা না। তো যে টাকা আমি পাই সে টাকায় কিন্তু মোটামুটি সংসার চলে না, খুব কষ্ট হয়, ওই জন্য বাধ্য হয়ে আমাকে আবার কাজে নামতে হয়েছে। যাই হোক, তাই তোমাদের দাদাভাইয়ের কথা বলছি আর কি। ও সবসময় আমাকে কিছু বলতে চাইতো, তো সেই কথাটা আমি শুনিনি বলে বর্তমানে ভীষণ আফসোস হচ্ছে আমার। এই শুয়ে শুয়েই তাই চিন্তা করছি যে ফেসবুকের ইউটিউবের কথাটা আমি ওটা শুনেছি, ওটা আমার হৃদয়ে গেঁথে নিয়েছিলাম, কিন্তু আর বাদ বাকি কথাগুলো ওর সঙ্গে আমার হয়নি। ও নিশ্চয়ই কিছু বলতে চাইতো আমাকে, সেসব কথাগুলো শুনিনি হয়তো কষ্টের জন্য। তো এখন না খুব মনে পড়ছে তোমাদের দাদাভাইকে, যে ও যদি আমাকে একটু এসে বলতো যে আমি ছেলেটাকে নিয়ে কী করে বাঁচবো, কী করব, ও যদি আমাকে একটু এসে বলতো, আমি ওনার সব থেকে বেশি খুশি হতাম। যদি আমার সঙ্গে একটু কথা বলতো। এখন সত্যি তাই মনে হয় যে কেন তখন ওর কথাগুলো আমি শুনলাম না, কেন শুনলাম না। জীবনে ওর অনেক অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন, সে স্বপ্নের কোনো শেষ নেই। সমস্ত স্বপ্নগুলো আমার সঙ্গে শেয়ার করতো, এগুলো শেয়ার করতো, মানে ও কি কি করতে চায়, ওর কি কি ইচ্ছা, মানে সমস্ত সময় ওর বড় বড় ইচ্ছা ছিল পূরণ করার জন্য। সেই সব স্বপ্ন, মানে একটা স্বপ্ন ওর জীবনে পূরণ করতে আমি পারিনি, একটা স্বপ্ন না।
অত বড় বড় স্বপ্ন আমি কি করে পূরণ করব, সেই স্বপ্নগুলো সব আফসোস থেকে গেছে ওর জীবনে, আমি আর পূরণ করতে পারলাম না, এটা আমার দুর্ভাগ্য। যাই হোক, এই কথাগুলো খুব মনে পড়ছে আজকে বিকালবেলায়, হঠাৎ করেই শুয়ে আছি একা একা, ঘরে কেউ নেই, ওই জন্য আরও বেশি মনে পড়ে। যখন একা একা থাকি ঘরে না, তখন খুব কষ্ট হয় ওর জন্য আমার। এই দেখো ফাঁকা ঘরে আমার কেউ নেই, আমি একা। ছেলেটা খেলতে চলে গেছে, ছোট মানুষ, ওর তো এদিক ওদিক খেলাধুলা একটু করতে ইচ্ছাই করবে। তো আমি ভাবি আমার ছেলে এখন ছোট, সে ওর পিছনে আমি ছুটাছুটি করছি, দৌড়াচ্ছি, কাজকর্ম করছি, সময়টা ঠিক চলে যাচ্ছে। যখন বড় হবে, বিয়ে করবে, তারপর সেই সময়টা আমার কি হবে, কতদূর চিন্তা করি দেখো। তখন মানুষের কিন্তু একটা ইয়ং বয়সে আর বৃদ্ধ বয়সে সঙ্গীর প্রয়োজন হয়, একদম বাস্তব কথা। ইয়ং বয়সে আমি পেয়েছিলাম খুব সুন্দর সঙ্গী, কিন্তু আমি ধরে রাখতে পারলাম না। বৃদ্ধ বয়সে যে আমার কি হবে সেটাই চিন্তা করি। বৃদ্ধ বয়সেও একটা সঙ্গীর খুব প্রয়োজন হয়, তার সঙ্গে সুখ দুঃখের কথা বলা, মানে খুব প্রয়োজন হয়। সেই জিনিসটা আমি ভাবি যে আমার জীবনে কি হবে জানি না, সারা জীবন কি এইভাবে কর্ম করেই যাব। এতদিন তো স্বামীর পিছনে যাই হোক ছুটেছি, তাকে সুস্থ করার জন্য প্রচুর প্রচুর লড়াই করেছি। এখন ছেলেটাকে মানুষ করব, ছেলেটাকে পড়াশোনা শেখাবো, সেই বিষয়ে ছুটতে হচ্ছে। তো নিজের বলতে কি আছে, নিজের বলতে পুরো শূন্য, কিছুই নেই। তো আমি এইসব শুয়ে শুয়ে খুব চিন্তা করি, ওই জন্য আরও বেশি কষ্ট হয়। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা কেউ কিচ্ছু মনে করো না। তোমাদের তো বললাম আমার যখন দুঃখ হয় মনে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরা কেউ কিচ্ছু যেন একটু মনে করো না। এটা আমার কষ্টের কথা, বাবা মার সঙ্গে আমি তেমন শেয়ার করতে কিছুই পারি না, তোমাদের সঙ্গে যতটা না শেয়ার করি।